ম্যাডাম, এই জায়গায় আপনার কি কাজ? এটা আপনার জানার কোনো দরকার নেই। যান, যেখানে গিয়ে দাঁড়াতে বলেছি ওখানেই ওয়েট করুন। ঠিক আছে, যেমন আপনি বলেন। আরে আপনি এখনো যাননি? যান বলছি। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, বিশাখা, আমি কারিশমা বলছি। আমি এমজি রোডের এখানে যে কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছি। আমি তোমার সাথে তোমার বিয়ের ব্যাপারে খুব জরুরি কথা বলতে চাই। ম্যাডাম, 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 কোথায় চলে গেলেন? আমি তো এখানেই ছেড়ে গিয়েছিলাম। ম্যাডাম, ম্যাডাম। আরে আজ এত তাড়াতাড়ি চলে এলে তুমি? হ্যাঁ, কাজ আজকে একটু কম ছিল। এই নাও, আসার সময় তোমার জন্য কিছু শাকসবজি নিয়ে আসলাম। আর এটা ফ্রিজে রেখে দাও। বিশাখার জন্য নিয়ে এসেছি, ও তো আইসক্রিম ভালোবাসে। আজ তোমার সোনা মেয়ে এটা কিছুতেই খাবে না। কিন্তু কেন? আজ সকাল থেকেই ওর মনটা খারাপ। দরজা কখন থেকে লক করে রেখেছে, আর কিছু খাবারও খায়নি ও। তুমি কি ওকে কিছু বলেছো? আমি কি বলবো ওকে? কিন্তু হ্যাঁ, আজ সকালে কারুর ফোন এসেছিল। হ্যালো। হ্যালো, বিশাখা বলছো? হ্যাঁ, বিশাখা বলছি। দেখো, আমার তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে, তোমার বিয়ের ব্যাপারে। বিয়ে? কার বিয়ে? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমাকে আর ফোন করবেন না। আরে এত কষ্ট করে 2 সপ্তাহ আগের ভেঙে যাওয়া বিয়ের কষ্টটাও ভুলেছিল, আর ফোন করে ওর ক্ষতটাকে আবার কে জাগিয়ে তুললো। অনেক জিজ্ঞাসা করেছি যে কে ফোন করেছে, শুধু কেঁদেই চলেছে, কোনো উত্তরই করছে না। আমি দেখছি, তুমি চিন্তা করো হ্যাঁ। না। বিশাখা, বিশাখা মা, বিশাখা মা, দরজাটা খোলো। বিশাখা, দরজাটা খোল। বিশাখা। দরজা খুলছে না কেন? কান্নার আওয়াজও আসছে না। ঘরের ভিতরে কিছু। আরে তুমি কি বিশাখাকে চেনো না নাকি? ও সেরকম কিছু করবে না। বিশাখা মা, দরজা খোল মা। বিশাখা, দরজাটা খোল মা। বিশাখা। বিশাখা মা, ওই বিয়ের ফোনটা নিয়ে তুই একটু চিন্তায় আছিস না? হ্যাঁ বাবা, ওই বাজে ছেলেটার সাথে যদি বিয়ের কথা না বলতাম, আমার জন্য তোমাদের অনেক সমস্যা হচ্ছে বাবা। আরে না রে মা, সেরকম কিচ্ছু নয়। ওই ছেলেটার সঙ্গে যে তোর বিয়ে হয়নি এটা খুব ভালো হয়েছে। ওই পরিবারের হাত থেকে তুই রক্ষা পেয়েছিস মা। আর হ্যাঁ। তাছাড়া আমার এই সোনামার জন্য কি শহরে ছেলের অভাব আছে নাকি? হ্যাঁ, তাই তো, আমাদের সোনা এতটাই সুন্দর যে কোনো ছেলে ওকে দেখেই পছন্দ করে নেবে। না মা, এইবার আমি নিজের পছন্দের উপর বিশ্বাস করে কোনো সমস্যা তৈরি করতে চাই না। তোমাদের পছন্দই আমার পছন্দ মা। আরে হ্যাঁ সবিতা, কাল ঠিক 3টের সময় পাত্রপক্ষ ওকে দেখতে আসছে, তুমি তৈরি থেকো। তুমি প্রথমে কেন বললে না এটা? ওহো শ্রীমতী দেবী, এখন তো বললাম, তাই না? হ্যাঁ বাবা, তুমি আমাকে তাড়াতাড়ি তাড়াতে চাও না? আরে কেন নয়, ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে এই ঘরটাকে আমি স্টাডি রুম বানিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমিও আমার নিজের রুম লক করে চলে যাব শ্বশুর বাড়ি। ওহো আসুন স্যার, আমি এখানকার ওয়াচম্যান। আমি আপনাকে ফোন করেছিলাম। লাশটা কোথায়? স্যার ওইদিকে। চলো দেখাও। হ্যাঁ। এই ইটগুলো সরাও।
স্যার মনে হচ্ছে লাশটাকে লুকোনোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরিভাবে লুকোতে পারেনি ও। হ্যাঁ, চেষ্টা তো করেছিল লুকোনোর। নিশ্চয়ই কিছু না কিছু ভুলে গেছে ও। কিছু না কিছু সূত্র তো আমরা নিশ্চয়ই পাবো। আর তাছাড়া এই অনেকক্ষণ আগে মারা গেছে বলে মনে হয় না। একটা কাজ করো, বাইরে বের করো একে। সাবধানে 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 রাখো। এই দেখো কি বিভৎসভাবে মেরেছে একে। সামনে থেকে সোজা ছুরিটাকে গেঁথে দিয়েছে ওর বুকের মধ্যে। হ্যাঁ স্যার, দেখে মনে হচ্ছে যে ও চেঁচামেচি করার সময়ও পায়নি। এই দেখো এর মাথার পেছনেও চোট লেগেছে। মনে হচ্ছে যে এটা করেছে না, হয়তো পেছন থেকে এসে এই অটো রিক্সাওয়ালাকে প্রথমে আক্রমণ করে, তারপরে আঘাত করে। এ বেচারি ঘুরে দাঁড়ায় কে অ্যাটাক করছে দেখবে বলে, তখন ওর সামনে দিয়ে ছুরিটা গেঁথে দেয়। পকেটে কিছুই নেই। কিন্তু স্যার, কেউ অটোওয়ালাকে কেন মারতে যাবে? ফেডরিক, অটো রিক্সাওয়ালাকে টাকার জন্য কেউ মারবে না। হতে পারে এই অটো রিক্সাওয়ালার সঙ্গে কারোর ঝগড়া ছিল বা কোনো শত্রুতা ছিল, কিন্তু যখন এর লাশ এখানে রয়েছে, তাহলে এর অটো রিক্সাটা কোথায়? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। স্যার, এখানে রক্তের ফোঁটা আর টেনে নিয়ে যাবার চিহ্ন। এই দেখো, মনে হচ্ছে যে কাজটা করেছে সেই অটো রিক্সাওয়ালাকে এখান থেকে টেনে নিয়ে ও নিয়ে গেছে ওখান পর্যন্ত, ইটগুলোর মধ্যে লুকিয়ে রাখার জন্য। ওটা কি? এটা তো কোনো জেন্টস ওয়াচ দেখছি। আরে এটা তো খুব দামি ঘড়ি মনে হচ্ছে। মনে হচ্ছে ওই অটোওয়ালাটার হবে। না ফেডরিক, এটা অটো রিক্সাওয়ালার ঘড়ি নয়। এত দামি ঘড়ি 1-1.5 লাখ টাকা দাম। তাহলে হয়তো স্যার সেই লোকটার হবে যে অটোওয়ালাটাকে মেরেছে। এটাও তো হতে পারে যে ঘড়িটা সেই লোকটার যে অটোতে বসেছিল। এত দামি ঘড়ি যে পরে সে অটো রিক্সায় যাবে না, আমার তো মনে হয় না। আমাদের আরো কিছু সূত্র খুঁজতে হবে। দেখো একটু আশেপাশে। ইয়াররিং? স্যার! কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, কোনো মেয়ের এটা ডায়মন্ড ইয়াররিং মনে হচ্ছে, নিচে পড়েছিল। ইয়াররিং? এটা দেখে তো একটাই কথা মনে হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটে তখন এই মেয়েটা এখানে প্রেজেন্ট ছিল। খুনটা কোনো মেয়ে করেছে? সচিন, জানি না কে খুন করেছে, মেয়েটা না অন্য কেউ, কিন্তু একটা কথা পরিষ্কার যে এই মেয়েটা ওই অটো রিক্সাওয়ালার সঙ্গে ছিল। স্যার, হতে পারে এই মেয়েটা ওই অটোতেই বসেছিল। কিন্তু মেয়েটা এখানে এরকম জায়গায় কি করতে এসেছিল? অন্য কিছু ব্যাপার ছিল। যাই হোক, এই ঘটনায় নিশ্চয়ই কোনো মারামারি হয়েছে, যার কারণে ওখানে আমরা ঘড়িটা পেয়েছি আর এখানে ইয়াররিং। এই কেসটা তো খুব জটিল হয়ে যাচ্ছে। প্রশ্ন তো এতগুলো রয়েছে, কিন্তু উত্তর মাত্র কয়েকটা। এর সব প্রশ্নের উত্তর এই বিল্ডিং থেকেই পাবো। এই বিল্ডিংটা খুব ভালো করে সার্চ করতে হবে। লেটস গো। হ্যাঁ সচিন, কি হয়েছে? এই দেখুন স্যার, সিঁড়িতে রক্তের ফোঁটা পড়ে রয়েছে। হ্যাঁ, এ দেখো,
এটা তো খুব অদ্ভুত ব্যাপার। লাশটা ওখানে আর রক্তের ফোঁটা এখানে। আমি তো দেখছি অন্য কোনো ব্যাপার। আরো কোনো লাশ পাবো না তো এই বিল্ডিং এ? ওপরে গিয়ে দেখতে হবে। দেখি গিয়ে আমরা রক্তের ফোঁটা কত ওপরে গেছে। দাদা, আমি তো বলছি যে অব্যয় আর বিশাখা দুজনেরই জন্য। দুজনের চিন্তা ভাবনা একরকম, দুজনের স্বভাবও একরকম। আর ওরা তো একসঙ্গে স্কুলে পড়েছে। মা, তুমি তো আমাদের বলনি যে তুমি অভয়কে আগে থাকতে চিনতে। না বাবা, অভয় আর আমি একই ক্লাসে ছিলাম না। আসলে কি হয়েছে আঙ্কেল, আমাদের ক্লাস একই ছিল কিন্তু সেকশন আলাদা ছিল। ও সেকশন এতে ছিল আর আমি সেকশন সিতে ছিলাম। ও ব্যাপারটা হলো কি বলি, অভয়ের জন্য একে পর এক সম্বন্ধ আসতে থাকছে, কিন্তু ও প্রত্যেকটা বারণ করে দিয়েছে। স্কুলের সময় থেকে আপনার মেয়েকেও ভালোবাসে, কিন্তু বলতে পারেনি। সেই জন্য আজ আমাকে আসতে হলো এটা বলার জন্য। বাবা প্লিজ, তুমি আমাকে এম্বারেস করছো। নয়না আর অনুষ্কা কেমন আছে? স্কুলের সময় থেকেই তো তোমরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিলে। হ্যাঁ, নয়না এখন ব্যাঙ্গালোরে জব করছে আর অনুষ্কার রিসেন্টলি বিয়ে হয়েছে মুসুরিতে। শুনেছি ওই জায়গাটা নাকি খুবই সুন্দর। হ্যাঁ, সেরকমই সাউথ আফ্রিকাও তো খুব সুন্দর জায়গা। 25 বছর আগে আমি ওখানে আমার হীরের বিজনেস শুরু করেছিলাম, আর আজকে কোথায় বাড়ি তুলেছি সেটাকে। আপনারা বসুন, আমি গিয়ে একটু চা নিয়ে আসছি, ঠিক আছে? আপনারা বসুন, আমি আসছি। কি ব্যাপার সবিতা, কি হয়েছে? দেখো, ওদের পরিবারের সবাইকে আমার ভালো লেগেছে, কিন্তু তুমি একবার পরিষ্কার করে জেনে নাও, দেনা পাওনা যদি কিছু থাকে তো। সবিতা, কেন চিন্তা করছো? দেখো, আমার মনে হয় না ধীরেন্দ্রবাবুর কোনো দাবি আছে, আর যদি থেকেও থাকে তাহলে আমরা দাবি পূরণ করব। দেখো সবিতা, আমার পেনশন আছে, তোমার গয়নাগাটি আছে, আর যদি দরকার পড়ে তাহলে এই বাড়িটাও আমরা বেচে দেবো। আমাদের তো একটাই মেয়ে না। ওফো, তুমি একবার জিজ্ঞেস তো করে নাও, যদি অনেক কিছু চেয়ে বসে তারপর। তাহলে তো এই সম্বন্ধ আর হবে না। যাই হোক, আমাদের কপাল, দেখছি। চলো, এই নিন দাদা। এইসব কি আনা দরকার ছিল? এই এতগুলো খাবার দাবার সব? আরে কি বলছেন দাদা, এ তো খুব সামান্য খাবার, এটুকু তো খেতেই হবে। নিন, চা নিন। এই নাও বাবা। দাদা, যদি কিছু মনে না করেন তাহলে আমরা কিছুক্ষণ বাইরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলি। ততক্ষণে ওরাও নিজেদের মধ্যে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা বলেছেন আপনি। চলুন। দাদা, আপনার ছেলেকে আমাদের খুব পছন্দ। আমারও বিশাখার মধ্যে একটা বউয়ের খুব দরকার ছিল। আর যদি বিশাখা অভয়কে পছন্দ করে, সেসব নিয়ে চিন্তা করবেন না, আমাদের যা মত হবে ও তাতেই রাজি হবে। সেটা তো খুবই ভালো কথা। তাহলে আমি সম্মতটা পাকা বলেই মেনে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। ধীরেন্দ্রবাবু, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, যদি আমাদের এটা আপনি কি বলেন। বলছেন আপনারা? আরে ভগবানের দৌলতে আমার সবকিছু আছে আমার কাছে। আপনার মেয়েকে শুধু 2 জোড়া শাড়ি দিয়ে পাঠাতে পারবেন কি? আমি ঠিক বলে বোঝাতে পারছি না যে আমি আপনার কাছে কিভাবে কৃতজ্ঞ। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? এই বিয়েটা 2 দিনের মধ্যে হয়ে যাওয়া চাই। 2 দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি আমরা কিভাবে করব? দেখুন, ও আমাদের একটাই মেয়ে, আমরা চাই যে ওর বিয়েটা বেশ ধুমধাম করে হোক। তাই যদি আপনি আমাদের একটু সময় দেন তো। দেখুন দাদা, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু 3 দিনের মধ্যে আমাকে সাউথ আফ্রিকায় ফিরে যেতে হবে। শুধু আমার ছেলের জন্য আমার পুরো ব্যবসাপত্র ছেড়ে আমি চলে এসেছি। যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বিয়েটাও হবে না। হ্যাঁ, ভেবে নিন আপনারা। ঠিক আছে দাদা, এই বিয়েটা পরশুদিনই হবে। খুব ভালো কথা বলেছেন। আসুন আসুন, অনেক অভিনন্দন। দেখুন, আপনারা বিয়ের প্রস্তুতি নিতে থাকুন, টাকা পয়সা চিন্তা করবেন না, ওটা আমি দেখব। আজ্ঞে। কি করে হবে? তুমি চিন্তা করো না সবিতা, ভগবানের যা মর্জি তাই হবে।
চলো বিয়ের প্রস্তুতি নেওয়া যাক। জানি না এসব কিছু ঠিক মনে হচ্ছে না। বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন এত তাড়াতাড়ি নেওয়া। আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো? স্যার এই মেয়েটার মুখটা তো একদমই নষ্ট করে দিয়েছে। একে চেনা কিন্তু খুব মুশকিল হবে। স্যার, আর স্যার মেয়েটার কাছ থেকে কোনো আইডেন্টি কার্ড পাওয়া যায়নি না তো অন্য কিছু। আর লাশটাকে দেখে মনে হচ্ছে যে এর আর ওই অটো ড্রাইভারের মৃত্যুটা প্রায় একই সময় হয়েছে। স্যার, এই বেবারিশ অটোটা এখান থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল, লোকেরা আমাকে বলল। আর স্যার, এই হলো অটোর পেপারস। ওই লাশটা এই অটোরই ড্রাইভারের, ওর নাম ছিল চমন। আর স্যার এখানে ফটোও আছে ওর। হ্যাঁ, চমন। এই অটোরিকশাটা ওর। আর কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা মোবাইল পেয়েছি, কিন্তু স্যার এটার ব্যাটারি ডাউন আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এর থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেতে পারি। এখানকার ওয়াচম্যান তো তুমি? কিরকম ডিউটি করো? দুটো খুন হয়েছে এখানে। স্যার, এসব কি করে হলো? আমি তো কিছুই জানি না। চুপ, নাকামো করো না। একটু মনে করে বলো, কেউ এসেছিল এখানে? এখানে এই অটো রিকশায় কেউ আসেনি অটোতে করে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, কেউ বিল্ডিং থেকে অটোটা দূরে কেন দাঁড় করাবে? বলো কে এসেছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে, যখন আমি খেতে গিয়েছিলাম না, নিশ্চয়ই তখন কেউ এসেছিল। ডিউটি করছে। ওই চমনের পুরো লাইভ হিস্ট্রি বের করো। হ্যাঁ অভিজিৎ? স্যার, ওই অটোওয়ালার ফোনের ডিটেলস পেয়ে গেছি। ও 11টার সময় মমতানগর থেকে বেরিয়েছিল আর 11:30টার সময় জেল স্টেশনে পৌঁছয়। আচ্ছা, এমজি রোড আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ কখনো পৌঁছেছে? স্যার, 12:30টার সময় জেল স্টেশন থেকে প্যাসেঞ্জার নেওয়ার পর 12:40-এ ও ওখানেই ছিল যেখানে অটোটা পাওয়া যায়। মানে জেল স্টেশন থেকে ও প্যাসেঞ্জার তুলেছিল। তাহলে অভিজিৎ ওই সময় দুটো মোবাইল ছিল, ওই অটোরিকশায় একটা অটোরিকশাওয়ালার আর হয়তো আরেকটা ওই প্যাসেঞ্জারের। হ্যাঁ স্যার, মোবাইল কোম্পানি থেকে জানালো যে অটোওয়ালার ফোনের সঙ্গে আরেকটা ফোনও ট্রাভেল করছিল। জয়ন্তী আর ফ্রেডি পুরো ব্যাপারটার খোঁজ নিতে গেছে। ঠিক আছে, এবার এটা দেখতে হবে যে স্যার ওই প্যাসেঞ্জার ভিকটিম ছিল নাকি আসামি। স্যার, হ্যাঁ স্যার ওই যে অটোর প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার ছিল সেটা দিল্লি নাম্বার, কোনো করিশ্মার নামে রেজিস্টার আছে। দিল্লি? আচ্ছা, ওই করিশ্মার ব্যাপারে আর কিছু জানতে পেরেছো? না স্যার, আর তো কোনো ডিটেলস এখনো পাওয়া যায়নি। এটা নিশ্চয়ই জানতে পেরেছো যে ও লাস্ট কলটা কাকে করেছিল? কোনো একটা ল্যান্ডলাইন নাম্বারে করেছিল লাস্ট কল। পোপট বাড়ির উদয় কুমারকে। প্রপোট বাড়ি, উদয় কুমার। পঙ্কজ, একটা কাজ করো, ওই দিল্লিবাসী করিশ্মার ডিটেল লাইফ হিস্ট্রি বের করো, পুরো ডিটেলসে। অভিজিৎ, ওই প্রপোট বাড়ির উদয়ের সঙ্গে আমরা দেখা করে আসি। জানা তো যাবে এমন কি কথা ছিল করিশ্মার সঙ্গে ওর মধ্যে। এর মুখটা তো খুব বিচ্ছিরি ভাবে নষ্ট করা হয়েছে, একদম তছনছ হয়ে গেছে। স্যার, এর ফেস কি আমরা রিকনস্ট্রাক্ট করাতে পারবো না? খুব কঠিন কাজ সারিকা, অনেক সময় লাগবে। হ্যাঁ, কিন্তু একটা কথা অবশ্যই বোঝা গেছে, এটা জানা গেছে যে এ কি কাজ করত। কি কাজ? সারিকা, এই মেয়েটা একটা নার্স ছিল, নার্স। নার্স? এ দেখো, লক্ষ্য করে দেখো, এর আঙুলের ওপর, এর আঙুলের ফাঁকে এই কালো দাগ। এই ধরনের চিহ্ন তো তার হাতেই হয় না যারা সবসময় অন্যদের ইনজেকশন দিয়ে থাকে। এক্স্যাক্টলি সারিকা। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই খুনটা কোনো প্রতিশোধের কারণে হয়েছে, অথবা কোনো ভাব ভালোবাসার ব্যাপার। ভাব ভালোবাসার ব্যাপার? তোমার যদি এরকমই মনে হয় তাহলে তুমি ফরেনসিকে আসো কেন? তুমি এবার থেকে এসো না আমাদের ল্যাবে প্লিজ। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, আর অভিজিৎ, আর তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল না, সব শেষ।
ভাব ভালোবাসার ব্যাপার। এসেছি। সিআইডি এখানে সবকিছু ঠিক আছে তো? দেখুন, আপনারা টেনশন করবেন না। আমরা জানি যে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, মাত্র 2 মিনিটের ব্যাপার। একটা কথা বলুন, কালকে ল্যান্ডলাইনে কোনো অজানা ফোন এসেছিল? হ্যাঁ, আমার মেয়ে বিশাখা ফোন রিসিভ করেছিল। ওকে একটু ডাকুন না, বিশাখাকে। বিশাখা, মা একটু এদিকে এসো তো। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ বাবা। মা, ওনারা। হাই বিশাখা, বিয়ের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমরা সিআইডি থেকে আসছি। আমি ইন্সপেক্টর শ্রেয়া। কাল সকালে 10টার সময় ল্যান্ডলাইনে একটা কল এসেছিল। হ্যাঁ ম্যাম, এসেছিল। কার ফোন ছিল? কোনো করিশ্মার ফোন ছিল, কিন্তু আমি ওকে চিনি না। তুমি যদি ওই মেয়েটাকে না চেনো তাহলে ওই মেয়েটা তোমায় কেন কল করলো? আসলেও আমার সাথে দেখা করতে চাইতো, কিন্তু আমি ওকে মানা করে দিয়েছি। তুমি তো বলছো ওকে তুমি চিনতে না, তারপরেও ও তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ বলো। হয়তো আমার বিয়ের ব্যাপারে কিছু বলতে চাইছিল আমাকে। কি কি কথা বলতে চাইছিল? কিছু বলেছে ও? আসলে তখন তো আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। ও হয়তো আমার আগের বিয়ের ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাইতো। তাহলে বিশাখা, আগেও তোমার একবার বিয়ে হয়েছিল যেটা ভেঙে গেছে? দেখুন প্লিজ, এই ব্যাপারটা যদি এখন কথা না বলা যায় তাহলেই ভালো। খুব কষ্ট করে ওই যন্ত্রণা থেকেও বেরিয়ে এসছে। প্লিজ বাবা, ইটস ওকে। আমার ওই বিষয়টা নিয়ে আর কিছু যায় আসে না। কিন্তু আপনারা আমাকে ওই ফোন কলটা নিয়ে এত প্রশ্ন কেন করছেন? আসলে ব্যাপারটা হলো গিয়ে এই যে করিশ্মা নামের ওই মেয়েটা। ঠিক, 1 মিনিট, আমি বোঝাচ্ছি। দেখুন, ওই করিশ্মা যে ফোন করেছিল এখানে, আমরা ওর সঙ্গে দেখা করতে চাই একটা কেসের ব্যাপারে। এই করিশ্মা কোনো দাগি আসামি নাকি? কোনো অপরাধ করেছে ও? আর ও আমার সাথে কেন কথা বলতে চাইতো? দেখো, করিশ্মা অপরাধী কি না সেটা এখনো আমরা জানি না। ঠিক আছে, বাদ দাও। আপনারা বিয়ের সমস্ত যোগাযন্ত্র করুন। আর বিশাখা, আমাদের সকলের পক্ষ থেকে তোমার বিয়ের শুভেচ্ছা। থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো, শোনো, সব কিছু গন্ডগোল হয়ে গেছে। সিআইডি এসেছে এখানে। হ্যাঁ বস, ব্যাপারটা কি বস? তাহলে মুখটা তৈরি হয়ে গেছে? আরে ভাই, মুখটা তৈরি করতে সময় লাগবে তো। আরো কত সময় চাই তোমার? আমি সারিকাকে বলছিলাম, প্রদ্যুমান যেই আমাকে দেখবে অমনি আমার পেছনে পড়ে যাবে। এই মুখটা বানাতে কত সময় লাগবে? এইটুকু একটা ছোট কাজ শালুকে। আচ্ছা, একটা কথা বলো, তোমরা কি ওই মেয়েটার ব্যাপারে সত্যিই কোনো রকম তথ্য জানো না? হ্যাঁ, আমরা এটা জানতে পেরেছি যে ওই মেয়েটার নাম করিশ্মা, আর মেয়েটা দিল্লিতে থাকতো। আর আমি যদি এটা বলি যে ওই করিশ্মা একজন নার্স ছিল, তাহলে? স্যার, হ্যাঁ স্যার, এই করিশ্মার ব্যাপারে একটা নতুন কথা জানতে পারলাম। ও দিল্লিতে 10 স্টার হসপিটালের নার্স। নাও, এ আবার নতুন কি কথা বলছে? আমি তো আগেই বলে দিলাম।
10 স্টার হসপিটাল, দিল্লি। বাহ দাদা, তোর বউ তো দারুণ দেখতে হয়েছে রে। সত্যি কি জানি কোথা থেকে ভাগ্য লিখিয়ে এনেছিস। আরে বলে না, বাঁদরের গলায় মুক্তোর মালা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। আসুন। থ্যাংক ইউ। আপনি কান্নাকাটি করছেন? সব ঠিক আছে তো? এটা তো আনন্দাশ্রু। আজ নিজের মেয়ের বিয়ে হতে দেখছি যে আমি, সেই জন্য। আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। এখানে বলা ঠিক হবে না, একটু ভেতরে চলুন না। কেন, আমাদের পক্ষ থেকে বিয়েতে কিছু ত্রুটি না হয়েছে না না কি? না না, ও সব ঠিক আছে, A1। দেখুন, সমস্ত অতিথিরা আসছেন। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে সমস্যা হতে পারে। আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমরা একসঙ্গে বসে কথা বলবো। দেখুন, আত্মীয়দের ছাড়ুন, ভেতরে আসুন, নইলে এই বিয়েটা বন্ধ করে দেবো। আসুন, ভেতরে আসুন। ধীরেন্দ্রবাবু, ব্যাপারটা কি একটু বলবেন তো? দেখুন, আমার চিন্তা ক্রমশ বেড়ে যাচ্ছে। আরে চিন্তা করার কোনো ব্যাপারই না, শুধু একটা রিকোয়েস্ট করবো আমি। কিরকম রিকোয়েস্ট? আপনার মনে আছে না, আপনার বাড়িতে আমি এসেছিলাম আপনার মেয়েকে দেখতে, কিন্তু আপনাকে বলেছিলাম যে পণ একদম চাই না আমি। হ্যাঁ, আমার খুব ভালো মনে আছে যে আপনি বলেছিলেন আপনার কোনো পণ লাগবে না। তাহলে এখন কি চাই আপনার? আমি এক কথার মানুষ, বলেছিলাম পণ দেব না, পণ চাই না আমি। হ্যাঁ, কিন্তু আপনি যদি পণ না চান তাহলে কি চান? কিডনি, কিডনি। কিডনি? কিন্তু কার? আমি হয়তো বলতে আপনাকে ভুলে গেছি, আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, আর খুব তাড়াতাড়ি যদি কিডনিটা বদলাতে না পারি তাহলে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। কিডনি বদলানো? দেখুন, আপনার মেয়ের বিয়ে, আর কিছুদিন পরে ওর শ্বশুর মানে আমি মরে যাব, তো আপনার কিরকম লাগবে? কিন্তু ধীরেন্দ্রবাবু, আমার কিডনি কি করে, মানে আমি সব খোঁজ খবর নিয়ে নিয়েছি, আমাদের দুজনের কিডনি একদম ম্যাচড হবে। আচ্ছা, তার মানে এইসব বিয়ে টিয়ে মুখ্য ব্যাপারই নয়, আসলে আপনার আমার কিডনিটা দরকার, সেই জন্য আপনি এখন সব। 7 পাক ঘুরতে আরো 2 ঘন্টা বাকি আছে, অনেক সময় আপনার কাছে, চিন্তা করে নিন। আর তেমনি দুটো পরিবার আমরা এক হয়ে যাচ্ছি, তা এক পরিবারের কর্তব্য হয়েই থাকে যে আরেক পরিবারকে সাহায্য করা। আপনার পণ চাই না তো কি চাই? কিডনি, কিডনি, কিডনি। আমি একটু আসছি। হ্যাঁ, আরে কোথায় গিয়েছিলে তুমি? কুমার বাবু এসেছেন, ওনার স্ত্রীও এসেছেন, তোমাকে খুঁজছে তো ওরা। সবিতা, আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে 2 মিনিট কথা বলার আছে। এসো। এসো সবিতা। কি হলো, কিছু বলছো না কেন? সবিতা, দরজাটা বন্ধ করে দাও, বলছি তোমাকে। এবার তো বলবে। আমার খুব ভয় করছে কিন্তু। ধীরেন্দ্রবাবু আমার কাছে কিছু চেয়েছেন। আমি জানি এই বিয়েটা লেনদেন ছাড়া হতেই পারে না। ওনারা কত টাকা পণ চেয়েছে বলো তো? না, উনি আমার কাছ থেকে টাকা পয়সা চাননি। তাহলে? সবিতা, উনি আমার কাছ থেকে আমার কিডনিটা চেয়েছেন। কি? কিডনি? হ্যাঁ সবিতা,
হে ভগবান, তার মানে এই সব বিয়ে টিয়ে নাটক একটা। উনি তোমার কাছে কিডনি চেয়েছেন? আমারও তাই মনে হচ্ছে। এই হঠাৎ করে ওনার আমার বাড়িতে আসা, এই দুদিনের মধ্যে বিয়ে, আর এখন এই সব। সবিতা, এর মধ্যে আমি বড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তাহলে কি এবারে আমাদের বিশাখার বিয়ে আবার ভেঙে যাবে? যদি আমি কিডনিটা না দিই তাহলে তেমনটাই হবে। না সবিতা, তুমি কেঁদো না। সব অতিথিরা চলে এসেছে, আর যদি এবারেও আমাদের মেয়ের বিয়ে না হয় তাহলেও পুরোপুরি ভেঙে পড়বে। একবার তো কষ্ট পেয়েই গেছে, কিন্তু আবার কষ্ট পেলেও কিছুতেই সহ্য করতে পারবে না। আমি জানি সবিতা, তুমি ঠিক কথাই বলছো। তাই আমি ভেবে দেখলাম আমি আমার কিডনি দেব। হ্যাঁ সবিতা। না না, যদি তুমি কিডনি দিয়ে দাও তাহলে তোমার কি হবে? আমার কিচ্ছু হবে না সবিতা। আর এমনিতেও মানুষের শরীরে দুটো কিডনি থাকে, যা দিয়ে তার শরীরটা চলে, কিন্তু তা সত্ত্বেও মানুষ একটা কিডনির সাহায্যে বাঁচতে পারে। আমার আমার এই সব কিছু ভালো ঠেকছে না। যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো? আমি তোমাকে হারাতে চাই না। না সবিতা, আমার কিচ্ছু হবে না। আর যদি আমার কিছু হয়েও যায় তাহলে অন্তত আমার আত্মা এটা ভেবে তো শান্তি পাবে যে যে আমি আমার মেয়ের জন্য ওর জন্ম থেকে নিয়ে ওর বিবাহ পর্যন্ত সমস্ত কিছু করেছি। প্লিজ। হ্যালো স্যার, আমি অনুজ, এই হাসপাতালের ডিন। করিশ্মার মৃত্যুর খবর শুনে আমি তো শকড। ও খুবই যোগ্য নার্স ছিল। আচ্ছা ডক্টর, একটা কথা ঠিক বুঝে উঠতে পারছি না, ওই করিশ্মা হঠাৎ করে কেন ছুটি নিল আর তারপরে এখান থেকে মুম্বাই চলে গেল? কোনো বিশেষ কারণ ছিল কি ছুটি নেওয়ার? ও ছুটি নিল আর এখান থেকে চলে গেল। এখন এখান থেকে চলে যাওয়ার পর ও কোথায় গেছে, কেন গেছে, সেসব আমি কিছু জানি না। দেখুন, আমরা করিশ্মার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা বেশি কিছু জানতে পারিনি। আচ্ছা, আপনি বলতে পারবেন যে এখানে করিশ্মার কিছু জিনিসপত্র আছে কিনা? আপনি চাইলে করিশ্মার লকার দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখান তো একটু। আসুন। চলুন। আরে স্যার, এই লকারটাকে দেখে তো আমার ঠাকুমার আলমারিটার কথা মনে পড়ে গেল। উনিও নিজের সমস্ত জিনিসপত্র এইভাবেই ঠেসে ঠেসে রাখতেন। স্যার, এটা তো কোন এক পেশেন্টের মেডিকেল রিপোর্ট স্যার। কার ফাইল এটা দয়া? উদয় কুমার। উদয়? বিশাখার বাবা উদয় কুমার? অদ্ভুত ব্যাপার, এই ফাইলটা তো হসপিটালের রেকর্ড রুমে থাকার কথা। এটা করিশ্মার লকারে কি করে এলো? তার মানে করিশ্মা উদয়বাবু আর ওনার পরিবারের লোকেদের চিনতেন। কিন্তু দয়া, ওদের ফ্যামিলির ওরা বলছিল তো করিশ্মাকে ওরা চেনেই না। আচ্ছা একটু বলবেন কোন রোগের ট্রিটমেন্ট চলছিল উদয়ের? কি হলো ডাক্তারবাবু, আপনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? উদয়বাবুর ফুড পয়জনিং হয়েছিল, কিন্তু ওনার সমস্ত টেস্ট কিডনির করা হয়েছিল। কি? ও দেখি। এটার মানে কি দাঁড়ায়? না 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 দয়া, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই গোলমাল আছে। আচ্ছা ডাক্তারবাবু, এই করিশ্মার ব্যবহার কোনো রকম ভাবে অস্বাভাবিক লেগেছিল আপনার? মানে কোনো গন্ডগোল কিছু? না, সেরকম তো কখনোই কিছু মনে হয়নি। স্যার, এই জায়গাটা দেখুন। মাই গড, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার উদয়? আরে ডক্টর চন্দ্রপ্রকাশ, এসো এসো, বসো বসো।
আসলে হঠাৎ কি কথা বলতে চাও আমার সঙ্গে? আর বৌদি কেন কাঁদছে? বিয়েতে কি কোনো সাহায্য দরকার? ডক্টর, বিয়ের কোনো ব্যাপারই নয়। আচ্ছা, তুমি আমার এই ফাইলটা দেখো না, আমার মেডিকেল ফাইল। এই ফাইলটা চেক করে বলো যে আমি আমার একটা কিডনি কি ডোনেট করতে পারি? উদয়, তোমার মেয়ের বিয়ে হতে চলেছে, আর এই সময় তুমি এইসব প্রশ্ন করছো? ডক্টর, বিয়েটা যাতে আটকে না যায় সেই জন্যই তো আমি এই কথাটা জিজ্ঞেস করছি তোমাকে। বলো না। ব্যাপারটা কি বলো তো? আরে সমস্ত কথা আমি তোমাকে পরে খুলে বলবো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো যে আমি একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো কি পারবো না? ডক্টর, রিপোর্ট ঠিক আছে তো? কি হলো চন্দ্রপ্রকাশ, খুলে বলো না আমাকে সবটা। আচ্ছা, তোমাকে কিডনি কি দিতেই হবে? তুমি শুধু একটা কথা জেনে রাখো যে এটা কারো জীবন মরণ সমস্যা। দেখো, আমি যদি কিডনিটা ডোনেট না করি তাহলে আমার মেয়েটার বিয়েটাই বন্ধ হয়ে যাবে। দেখো উদয়, তোমার কিডনি আগে থেকেই খারাপ আছে। কি সবিতা, আজ পর্যন্ত তো আমি এই প্রবলেমটা কখনো বুঝতেই পারিনি। কি করে কিডনি ফেলিয়ার হতে পারে? কারণ উদয়, তোমার বডিতে দ্বিতীয় কিডনি কাজ চালিয়ে দিচ্ছে। আই এম সরি, যদি তুমি তোমার ওই দ্বিতীয় কিডনি ডোনেট করে দাও তো তাহলে কি? তাহলে তোমার বাঁচাটা অসম্ভব। ডোনেট করার ক্ষেত্রে তুমি মেডিকেলি ফিট নও। দেখো, এরকম কথা বলো না ডক্টর, আমাকে এই কিডনিটা ডোনেট করতেই হবে, যে কোনো ভাবেই হোক। ডক্টর প্লিজ চেক করে বলো না, কোনো তো উপায় থাকবে। দেখো উদয়, ফাইনাল ডিসিশন নিতে নতুন রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এই রিপোর্ট অনুযায়ী কিডনি ডোনেট করা মানে মৃত্যুকে আমন্ত্রণ করার মতো। আয়। কি হয়েছে মা? তুমি খুব চিন্তায় মনে হচ্ছে। না তো, এরকম কোনো ব্যাপার না। 7 পাকের সময় হয়েছে, আয়। আরে উদয়বাবু, আপনাকে খুঁজছিলাম আমি। বিয়েটা কি হবে নাকি আমি বর নিয়ে ফিরে? আগে না, বরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। আমি জানতাম এটা। আপনি খুব বুঝদার লোক, ঠিক ডিসিশন নিয়েছেন। আর এমনিতে আপনি আপনার মেয়েকে এতটাই ভালোবাসেন যে আসুন। বিশ্বাসই করতে পারছি না দয়া, বিয়ের নামে এরকম দিরা পাও না। থামুন আপনারা। সবিতা দেবী, বলুন। উদয়বাবু কোথায়? ও তো এখানেই। কোথায় উদয়বাবু? এখানেই তো ছিল, কোথায় চলে গেল? আপনারা আবার এখানে? কি হয়েছে? আমাদের উদয়বাবুর সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি, একটু ডাকুন তো ওনাকে। উদয়বাবু, উদয়বাবু! কোথায় গেলেন উদয়বাবু? ডাকুন তাকে। মা, বাবা কোথায় চলে গেছে? আপনার বাবা কোথায় আছেন তার উত্তর এখন ইনিই দেবেন, ধীরেন্দ্রবাবু। কি ধীরেন্দ্রবাবু, জানেন তো তাই না? আমি কিছু জানি না। জানেন না যদি পালাবার চেষ্টা করছেন কেন? হ্যাঁ, স্যার আমি কিছু করিনি স্যার, আমি তো ওনার আসল ছেলেও নই স্যার। আমার স্বামীকে এরাই কিডন্যাপ করিয়েছে নিশ্চয়ই, আর কিডনির জন্য তখন থেকে হুমকিও দিচ্ছিল ওকে। মা, তুমি আমাকে এই কথাগুলো আগে বলনি কেন? তোমার আর বাবার থেকে দামি এই জীবনে আমার আর কিচ্ছু না। লজ্জা হওয়া উচিত তোমার। বিয়ের মতন পবিত্র বন্ধনের আড়ালে এরকম নিকৃষ্ট অপরাধ করেছো। স্যার আমি মানছি, এরকম ভাবে প্ল্যান করে আমি কিডনির ব্যবসা করতাম। কি? তাই
সেই পাপের সাজায় আমার নিজের কিডনিটা খারাপ হয়ে গেছে, কিন্তু এইবার আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য কিডনি চাইছিলাম। তার জন্য অন্য কারো প্রাণ যায় যাক। এবার বলো, করিশ্মাকে কেন মেরেছো? স্যার, আমি করিশ্মাকে মারিনি, কিন্তু ও তো আমাকে সাহায্য করতো পেশেন্ট খোঁজার জন্য। কিন্তু এইবার আমি গ্যাংদের না জানিয়ে কিডনি গায়েব করে দিয়েছিলাম। সেই জন্য ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল যে বাকিদের ওরা এই বিশাখাকেও ব্যাপারটা বলে দেবে। ও এই জন্য তুমি করিশ্মাকে মেরেছো? এই জন্য? না স্যার, আপনি বিশ্বাস করুন, আমি করিশ্মাকে মারিনি। আমার মনে হচ্ছে ওর মৃত্যুর জন্য আমার বাকি গ্যাংগুলোর কোনো হাত আছে। তোমার গ্যাংয়ের বাকিরা কোথায়? কোথায় নিয়ে গেছো উদয়কে? কিডনি নেবার জন্য। অপারেশন হয়তো এখন শুরু হয়ে গেছে। কোথায় চলছে কিডনি বের করার অপারেশন? এই যে ডক্টর, তাড়াতাড়ি অপারেশনটা শুরু করুন। দেখো, তুমি যা করছো না, এটা ঠিক করছো না। চুপচাপ নিজের কাজটা শুরু করুন তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করুন না। কে ওখানে? কে? নিজের অপরাধের গিফটটা তো নিয়ে যাও। এই সব ষড়যন্ত্র আমরা শুধু লোকজনের কিডনি নেওয়ার জন্য এই করেছি। সব কটাই আমরা জানি। এটা বলো, করিশ্মাকে কেন তুমি মেরেছো? কারণ করিশ্মা আমাদের ঠকাচ্ছিল। কিন্তু তুমি যে করিশ্মাকে খুন করেছো, এই কথাটা তুমি ধীরেন্দ্রর কাছে চেপে গেলে কেন? যাতে যখন ধীরেন্দ্র কিডনি ট্রান্সফারের জন্য অপারেশন থিয়েটারে আসবে তখন আমরা ওকে খুব সহজেই মারতে পারি, যাতে দেখে মনে হয় যেন ওটা খুনই না। আর উদয়ের কিডনি তুমি অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, কারণ উদয়ের ব্লাড গ্রুপ বম্বে ব্লাড গ্রুপ একটা রেয়ার ব্লাড গ্রুপ, তাই তো? এটাই আমাদের প্ল্যান ছিল স্যার, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য সব প্ল্যান ভেস্তে গেল। করিশ্মাকে খুন আর কত নিরীহ লোকের তুমি কিডনি বের করে নিয়েছো। তোমার তো ফাঁসিই হবে, আর এটাই যথেষ্ট ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানো। না স্যার। জয়ন্তী, নিয়ে যাও একে। স্যার, আমাকে ছেড়ে দিন। কেমন আছো তুমি? ভালো আছো তো? বাবা, তুমি ঠিক আছো তো? সবিতা, বিশাখামা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? আমি তোমার সাথে কখনো কথা বলবো না। তোমার কি মনে হলো তোমার জীবনের থেকেও আমার বিয়েটা বেশি দামি? তেমন কথা নয় মা, আসলে আমি আর সবিতা আমরা শুধু তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম। তোমার খুশিতেই আমার খুশি, আর কিচ্ছু না। জানি সব মেয়েদের মতো আমারও একটা স্বপ্ন আছে যে একটা ভালো বিয়ে হবে, কিন্তু ওরকম বিয়ে আমি আমার বাবার জীবনের দাম দিয়ে করতে চাই না। দেখলেন উদয় বাবু, আপনার মেয়ে বিশাখা কত বুঝদার আর ইন্টেলিজেন্ট, আর ও ঠিকই কথা বলেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, কন্যা বাড়ির সম্মান, সেই বাড়ির সুখ, সেই বাড়ির আনন্দ। ওর বিয়ের ফুল ফুটিয়ে তোলা তো খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু ওর বিয়ের ব্যাপারে তার মা বাবার জীবনকে বাজি রাখার কোনো দরকার নেই। এসিপি সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি অপেক্ষা করব। এরপর আমি আমার মেয়ের হাত তার হাতে সমর্পণ করব, যে ওর যোগ্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।